ঠাস তোর সাহস কী করে অন্য ছেলেকে প্রপোজ করার? ভাইয়া আসলে আমি বলতে চাইনি। ওই সিমি কথাটা শেষ করতেই পারলাম না, তার আগে পরপর আরও দুটো থাপ্পড় মারল। আমি গালে হাত দিয়ে নীরবে চোখের পানি ফেলছি। আসুন পরিচয়টা দিয়েই নেই, আমি আবা ইসলাম, মা বাবার একমাত্র মেয়ে। আর সে শয়তান ছেলেটা একটু আগে আমাকে এতগুলো থাপ্পড় মারল, সে হলো আয়ান ভাই, আমার বড় আব্বুর ছেলে। আমার বাবার 2 ভাই 1 বোন। আমার বাবার নাম আনোয়ার খান ও বড় আব্বুর নাম মনোয়ার খান। বড় আব্বুর 1 ছেলে আয়ান ভাই ও 1 মেয়ে নিশি আপু, যে আমাকে অনেক ভালোবাসে। ছোট পুপির নাম শেফালি, ওনার বড় ছেলে শরীফ ভাই ও 2 যমজ মেয়ে রিঙ্কি ও পিঙ্কি। ওরা দুজন আমার সমবয়সী, আমাদের অনেক ভালো সম্পর্ক। আয়ান ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে এখনও কান্না করতেছি আর মনে মনে গালি দিচ্ছি, জীবনে বউ পাবি না, তোর বউ অন্য বেটার সাথে ভেগে যাবে, শালা দেখিস। এসব যদি আয়ান ভাই শুনতো তাহলে আমারে আরও 4টা থাপ্পড় দিত। তার সামনে গালি দেওয়ার সাহস নাই, তাকে আমি জমের মতো ভয় পাই। আজকে কলেজে গিয়ে শুনি ক্লাস নাকি হবে না, এজন্য আমি রুহি আর সিমি আমরা 3 বান্ধবী মিলে কলেজের মাঠে বকুল গাছের নিচে বসেছিলাম। হঠাৎ রুহি আমাকে বলল, দোস্ত তুই ভীতু নাকি সাহসী? আমি একটু ভাব নিয়ে বললাম, অবশ্যই সাহসী, আমি কোনো কিছুকে ভয় পাই না, সব পারি। রুহি আভাকে বলল, তাহলে দোস্ত তোর সাহসের পরীক্ষা হয়ে যাক, তুই কি বলিস মিলি? সিমি ও রুহি সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ আভা, আজকে হয়ে যাক তোর সাহসের পরীক্ষা। আভা একটু ভয় পেল, বলে তো দিলাম সাহসী, এখন তো সাহসের পরীক্ষা দিতে হবে জানি। এই শয়তানগুলো কি করতে বলবে মনে মনে। আভা মুখে হাসি নিয়ে বলল, বল কি করতে হবে? রুহি বলল, বেশি কিছু করতে হবে না, ওই যে আমার সিনিয়র রাকিব ভাই আছে না, ওনাকে তোকে প্রপোজ করতে হবে। কি বলে চিৎকার করে উঠল আভা, তোদের মাথা ঠিক আছে? এটা কী রকম সাহস পরীক্ষা? অন্য কিছু বল, এটা বাদে। রুহি ও সিমি বলল, তোকে সাহসের পরীক্ষা দিতে হলে এটা করতে হবে, জাস্ট প্রপোজে, বিয়ে তো করতে বলছি না। শেষে আবার বাধ্য হয়ে রাজি হলো। রাকিবকে প্রপোজ করার জন্য আবার তার সামনে গেল এবং তাকে বলল, আমি আপনাকে ভালোবাসি রাকিব। রাকিব তো অবাক, ও কখনো ভাবেনি ক্লাসে যে মেয়ের জন্য সবাই পাগল, সে মেয়ে তাকে প্রপোজ করেছে। অবশ্যই রাকিবও দেখতে অনেক সুন্দর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং সাদা, চোখে থাকে চশমা। আভা তখনই এসে রুহি এবং সিমির কাছে, বলা হয়েছে তোদের পরীক্ষা নেওয়া, দেখলি তো আভা সব পারে। একটু ভাব নিয়ে বলল, তবে যদি বল দোস্ত। রাকিব ভাই মনে হয় সত্যি ভাবছে তুই তাকে ভালোবাসিস। রুহি ও সিমি বলল, ভাবলে আমার কি, কালকে কলেজে এসে বলে দিব যে তখন মিথ্যা বলেছি শুধু সাহস দেখানোর জন্য। আভা, তারপর তো আপনারা জানেন আমার কোনো দোষ ছিল না, ভালোভাবেই আমার কথা না শুনে আয়ান ভাই আমারে মারল, এই জন্য ওনার ওপর খুব রাগ উঠেছে। কেন যে আমার গালটা কি তোর সরকারি মনে হয়? সবসময় শুধু মারবি? সব থেকে বেশি রাগ উঠেছে রুহি সিমির ওপর, ওদের জন্য আমাকে মার খেতে হলেও ওরা যদি প্রপোজ না করতে বলতো তাহলে আয়ান ভাইয়ের হাতে মার খেতে হতো না। কালকে কলেজে গিয়ে ওদের দুজনকে চিবিয়ে খাবো। সকালে ঘুমের মধ্যে মা এসে জোরে জোরে ডাকতে লাগলো, আভা কলেজে কখন যাবি, তাড়াতাড়ি ওঠ। 9টা বাজে। মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। 9টা বাজে 10টায় ক্লাস। তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একটা কালো 3 পিস পরে মুখে একটু ফেস পাউডার দিলাম, চুলগুলো বেনুনি করে রেডি হয়ে নিচে নামলাম। মা তাড়াতাড়ি খেতে দাও, দেরি হচ্ছে, একটু জুস আর একটা পাউরুটি খেয়ে যেতে বাহির হব। এমন সময় পিছন থেকে বড় আম্মু বলে উঠল, একা যাচ্ছিস কেন? আয়ান তো বাড়িতে, ওকে গিয়ে বল রেখে আসতে। বড় আম্মু, তোমার ছেলেকে কেন এত কষ্ট করে রেখে আসতে হবে? আমি একাই যাইতে পারবো। কিন্তু বড় আম্মু আমার কোনো কথা শুনলেন না। শেষে বাধ্য হয়ে আয়ান ভাইকে
ডাকতে ওনার রুমে যাইতে হচ্ছে। কালকে ভাইয়ের হাতে থাপ্পড় খাওয়া ওর রুমে যাইতে ভয় লাগতেছে, না জানি আবার থাপ্পড় দেয় নাকি। হাজার ভয় নিয়ে ওনার রুমের সামনে দাঁড়িয়ে আছি। সাহস করে দরজায় নক করলাম, কিন্তু কোনো জবাব এলো না। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমের ভিতর গিয়ে দেখি কেউ নেই। আয়ান ভাই আবার কয়ে গেল, বাথরুমেও নাই। আয়ান ভাইকে রুমে না পেয়ে বাহিরে আসতে যাব এমন সময় কে জানি আমাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আমি ভয়ে চমকে উঠলাম। শরীরে পারফিউমের গন্ধটা আমার খুব চেনা, এজন্যই বুঝতে বাকি থাকলো না মানুষটাকে। হাত চেপে ধরার কারণে অনেক ব্যথা পাচ্ছি। হাত ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠতেছি না। কান্নার সুরে ভাইয়াকে বললাম, হাতে লেগেছে, ছেড়ে দেন প্লিজ, অনুরোধ করে। হয়তো কথাটা কাজে দিল। আস্তে আস্তে হাতটা ছেড়ে দিয়ে বলল, আমার রুমে কেন এসেছিস? কালকে থাপ্পড়ের কথা মনে নেই নাকি? আরও খেতে চাস? না না ভাইয়া, আমি আপনার রুমে আসতে চাইনি, বড় আম্মু পাঠালেন, বলেন আপনি আমায় কলেজে রেখে আসবেন। আমাকে কি তোর কাজের লোক যে তোকে কলেজে নিয়ে আসবো? আয়ান ভাইয়ার কথা শুনে মেজাজটা গরম হয়ে গেল। আমার কোনো ইচ্ছেই নাই আপনার সাথে যাওয়ার, আমি একাই যাইতে চাইছিলাম। বড় আম্মু জোর করে আপনার কাছে পাঠালো, রেগে বলে বাহিরে আসলাম। কিরে তুই একা কেন? আয়ান কই? বড় আম্মুর কথা শুনে রাগটা আরও বাড়ল। চিৎকার করে বললাম, তোমার গুণধর ছেলে আমাকে বলে আমি কি তোর কাজের লোক যে তোকে কলেজে নিয়ে আসবো? সব হয়েছে তোমার জন্য। তোমাকে বললাম আমি একাই যাইতে পারবো, তুমি পাঠালে শুধু শুধু অপমান করলো, সাথে কত কথা শোনালো। বড় আব্বু সেখানে এসে বলল, কি আয়ান, এর এত বড় সাহস আমার ছোট মামনিকে বকা দেয়? ও আসুক, ওরে মার দিব। বড় আব্বু কথা হেসে গিয়ে জড়িয়ে ধরে বললাম, তুমি একমাত্র যে আমাকে এত ভালোবাসো। বাড়ি থেকে বাইরে এসে রিকশার জন্য দাঁড়িয়ে আছি, এমন সময় আয়ান ভাই বাইক নিয়ে সামনে এসে দাঁড়ালো। তাড়াতাড়ি বাইকে ওঠ, তোর মতো আমি না, আমার অনেক কাজ আছে, আমার সময়ের অনেক মূল্য আছে। আয়ান ভাইয়া বলার পরও বাইকে উঠতেছি না দেখে ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা, উঠতেছিস না কেন? আমি কোনো কথা বলতেছি না দেখে আয়ান ভাই রেগে জোর করে টেনে নিয়ে বাইকে বসালেন। আমি বাইক থেকে নামতে যাব, তখন আয়ান ভাইয়া বলল, যদি নামিস তোর ছোটো মাকে বলে দিব যে তুই কলেজে গিয়ে ছেলেদের প্রপোজ করে বেড়াস। সত্যি সত্যি যদি মাকে বলে দেয় তো আমার কলেজে আসা বন্ধ করে দিবে। আয়ান ভাই যা বলবেন মা তাই বিশ্বাস করবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ আয়ান ভাই বলতে পাগল, আমার থেকে ওনাকে বেশি ভালোবাসেন। বাধ্য হয়ে আয়ান ভাইয়ের বাইকে চড়তে হলো। ধরে বস, নয়তো পরে গিয়ে অ্যাক্সিডেন্ট করবি, তখন আবার তোর মা বাবা আমার নামে মার্ডার কেস ফাইল করবে। আয়ান ভাই জোরে বাইক চালাতে লাগলো, তখন পড়ে যাব এমন অবস্থায় তাই তাকে ধরে বসলাম। কলেজের গেটের সামনে এসে বাইক থামালো। বাইক থেকে নেমে কলেজের ভিতরে যাব এমন সময় কলেজে পড়তে রেখে যাচ্ছি, যদি আর কখনো শুনতে পাই তুই আবার কোনো ছেলেকে প্রপোজ করছিস বা কোনো ছেলে আসে পাশে দেখছি, সেদিন তোকে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রেখে দেব। আয়ান ভাইয়ের কথা শুনে ভয় পেলাম, কারণ ওনাকে বিশ্বাস নাই হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখতে পারেন। কলেজের ভিতর গিয়ে সিমি আর রুহিকে খুঁজতে লাগলাম। ওদের শুধু পাই মেরে তক্তা বানাই দিব, হাজার গালি দিচ্ছি আর ওদের দুজনকে খুঁজতেছি। সারা কলেজে খুঁজে ওদের দুজনকে পাইলাম না। পরে জানতে পারলাম ওরা কলেজেই আসেনি। মনটা খারাপ হয়ে গেল। যতই ওদের বকা দেই, কিন্তু ওদের ছাড়া ভালো লাগে না, ক্লাস করতে ভালো লাগতেছে না। তাই কলেজে আম গাছটার নিচে একা বসেছিলাম। তখনই রাকিব ভাইয়ার সামনে এসে হেসে বলতেছে, কেমন আছো? আমি তো ভয়ে কথা বলছি না, যদি আয়ান ভাইয়া জানতে পারে কি হবে। আমি রাকিব ভাইয়ার সাথে কথা না বলেই চলে আসতে যাব,
তখনই তিনি বলেন, আভা চলো ঘুরতে যাই। আমি কোনো মতে বললাম না ভাইয়া, আপনি যান, আমার সময় হবে না, বাসায় যাইতে হবে, দেরি হলে মা বকবে, আর আপনি আমার সাথে কথা বলতে আসবেন না। তুমি তো কালকেই বললে আমায় ভালোবাসো, তাহলে আজকে সব কি বলতেছো? দেখুন ভাইয়া, কালকে যা বলেছি সব মিথ্যে। আমি আপনাকে ভালোবাসি না। সিমি আর রুহি আমাকে সাহসের পরীক্ষা দিতে আপনাকে প্রপোজ করতে বলেছিলেন, তাই বাধ্য হয়ে বলেছিলাম। আমি তো তোমাকে সত্যি ভালোবাসি আভা। রাকিব ভাই, আপনি ভালোবাসলে তো হবে না, আমি তো আপনাকে ভালোবাসি না, তাই আমার পিছন ভিড়বেন না। আমার পরিবার জানতে পারলে আমার সমস্যা হবে। আশা করি বুঝতে পেরেছেন। কথা বলে ওখান থেকে উঠে কলেজের বাইরে এসে রিকশায় উঠলাম। কলেজে ভালো লাগছে না, তাই বাসায় চলে যাচ্ছি। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে ব্যাগের মধ্যে ফোনটা খুঁজতেছি আর দরজার দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ দরজার সামনে কারো ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেলাম। কে আমার কোমরটা অকালে ভেঙে দিল বলে গালি দিতে দিতে উঠে ওপাশের ব্যক্তিটাকে দেখে অবাক হলাম, কারণ আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে আর কেউ নয়, আয়ান ভাইয়া, বেস্ট ফ্রেন্ড আবির ভাইয়া। তাদের আমি ছোটবেলা থেকে চিনি। আবির ভাইয়া অনেক ভালো, আয়ান ভাইয়ার মতো বকা দেয় না। আগে বাসায় আসলে আমার জন্য চকলেট নিয়ে আসতো। মাঝখানে কয়েক বছর আবির ভাইয়াকে আমাদের বাসায় আসতে দেখিনি, কোথাও জানি থাকতো। আবির ভাইয়া আমার কাছে এসে বলতো, কিরে আবা, তুই তো বড় হয়ে গেছিস, তোর সাথে ধাক্কা খেয়েছি বলে আমাকে গালি দিলি, দোষ তো তোর ছিল, তুই অন্যদিকে তাকিয়ে হাঁটতেছিলি। সরি ভাইয়া, আমি আপনাকে দেখতে পাইনি, অন্য কেউ মনে করি গালি দিয়েছি বলে ওখান থেকে দৌড় দিলাম। দরজায় এসে দেখি আয়ান ভাইয়া আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এমনি চোখ দিয়ে এখনই সব কিছু পুড়িয়ে ছারখার করে দেবে। আয়ান ভাইয়ার চোখের দিকে তাকিয়ে ভয় পেলাম। আমার কপালে শনি আছে, আজ আমার অবস্থা শেষ। কিন্তু উনি এত রেগে আছেন কেন? আমি তো কিছু করিনি। মাথা নিচু করে আয়ান ভাইয়ার সামনে দিয়ে বাসায় এসে সোজা আমার রুমে গেলাম। তখনই আবির ভাইয়া বাসায় প্রবেশ করলেন। মা আর বড় আম্মুকে উনি সালাম দিলেন, কেমন আছেন জিজ্ঞেস করলেন। মা আর বড় আম্মু বলতে লাগলো, আবির তুমি আমাদের আপন ভাবো না? যদি ভাবতেই তাহলে এতদিন না এসে থাকতে না। আমরা আয়ান আর তোমাকে একই চোখে দেখতাম, সেই তুমি কি না হারিয়ে গেলে আর আসলে না। সরি আন্টি, আর এমন হবে না, এখন থেকে প্রায় সময় আসবো। আবির ভাইয়া রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলাম খাওয়ার জন্য। খাবার টেবিলে আয়ান ভাইয়া আর আবির ভাইয়াকে খাবার দেওয়া হয়েছে। আবির ভাইয়া মা আর বড় আম্মুকে বলতেছে, আমি খাবারগুলো অনেক মজা হয়েছে, কতদিন পর তোমাদের হাতে রান্না খেলাম বলো তো। কিরে আভা, দাঁড়াই আছিস কেন? আয়ানের পাশে বস, খেতে দিচ্ছি। না বড় আম্মু, থাক, ওনারা খেয়ে নিক, আমি পরে খাবো। কেন আবা, আমাদের সাথে কি কোনো অসুবিধা তোমার? না আবির ভাইয়া, তেমন কিছু না। আচ্ছা বসতেছি বলে আয়ান ভাইয়ার পাশে চেয়ারে বসলাম। উনি আমার দিকে শান্ত চোখে একবার তাকালেন, তারপর আবার খাওয়ার মনোযোগ দিলেন। বিকেলবেলায় আবির ভাইয়া আর আয়ান ভাইয়া দু বন্ধু মিলে ছাদে আড্ডা দিচ্ছে। মা 2 মগ কফি আমার হাতে দিয়ে বলে, যা তো আবা, কফিগুলো আয়ান আর আবিরকে দিয়ে আয়। মা আমি যেতে পারবো না, তুমি দিয়ে আসো। আমায় কেন বলতেছো? আমার কাজ আছে, তুই গিয়ে, মা রাগী গলায় বললেন। মাকে বলে আর লাভ নেই, যেতে হবে, তাই ছাদের দিকে পা বাড়ালাম। একটা কফির মগ আবির ভাইকে দিলাম। আবির ভাইয়ের মুচকি হেসে বলল, ধন্যবাদ পিচ্চি। আমিও হালকা হেসে দিলাম। আয়ান ভাইয়াকে কফির মগটা দিতে গিয়ে হাত কাঁপতে লাগলো। যদি কিছু বলে? আমাকে অবাক করে দিয়ে আয়ান ভাইয়া বললেন, আমি কি তোকে মেরেছি নাকি গালাচ্ছি যে ভয় পাচ্ছিস? আপনার কফিটা নিন। বলে কফিটা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম আর ভাবতে লাগলাম, আয়ান ভাইয়া এত পরিবর্তন কেন? বকা দিল না?
শান্তভাবে কথা বলল। যাকগে, আমি কেন এত ভাবতেছি বলে রান্নাঘরে বড় আম্মুর কাছে চলে গেলাম। সারাদিন আড্ডা দিয়ে সন্ধ্যার সময় আবির ভাইয়া সবাই থেকে বিদায় নিয়ে ওনার বাসায় চলে গেল। সন্ধ্যার সময় পড়তে বসেছি, কিন্তু ফিজিক্স পড়াটা কিছুতেই মাথাতে ঢুকতেছে না। এই জন্য বই সামনে নিয়ে বসে আছি। বড় আম্মু আমার রুমে এসে বই নিয়ে বসে থাকতে দেখে বলতেছে, কি রে মা, বই নিয়ে বসে আছিস কেন? আর বলো না বড় আম্মু, এই ফিজিক্স পড়াটা কিছুতেই বুঝতে পারছি না। আর তুমি তো জানোই আমি ফিজিক্স কতটা কাঁচা। আচ্ছা, এই ব্যাপার তো আয়ানকে বললেই তো হয়, ও এসব ফিজিক্স কেমিস্ট্রি অনেক ভালো পারে। না না বড় আম্মু, আয়ান ভাইয়াকে বলতে হবে না, উনি বকা দিবেন। আমায় কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? আয়ান তোকে কেন বকবে? আচ্ছা দাঁড়া, আমি ওকে বলতেছি তোকে পড়াটা বুঝিয়ে দিতে, আর যেন না বকে দেয় সেটাও বলবো। আয়ান, রুমে আছিস? আসবো? হ্যাঁ আম্মু, আসো। আমার রুমে আসার জন্য তুমি পারমিশন চাচ্ছ? আম্মু, তুমি যখন ইচ্ছে আসতে পারো, কোনো পারমিশন লাগবে না। আচ্ছা শোন, আবাউল ফিজিক্স পড়াটা বুঝতে পারছে না, ওকে একটু বুঝিয়ে দিয়ে আয় না বাবা। যার দরকার সে আসুক, তুমি কেন আসছো? তুই নাকি আবাকে বকা দেস, এই ভয়ে ও তোর কাছে আসতে চাচ্ছে না। কে আবা বলেছে তোমাকে আমি ওকে বকা দিই? ওকে কিছু বলতে চাই না, যা ওকে পড়া বুঝিয়ে দিয়ে আয়। আর শোন, ওকে বকাবকি করবি না। আয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আবার এখনও বই সামনে নিয়ে বসে আছে, তখনই দরজাটা খোলার শব্দ হলো। তাকিয়ে দেখে আয়ান ভাইয়া আমার রুমে আসছে। তুই নাকি পড়া বুঝতে পারছিস না, তাই আম্মু আমাকে পাঠালো। আমি হ্যাঁ বললাম। তা পড়া বুঝতে পারছিস না সেটা আমায় গিয়ে না বলে আম্মুকে কেন বলতেছিস? আর কি বলছিস, আমি তোকে বকা দিই? সাহস করে বললাম, হ্যাঁ যা সত্যি তাই বলেছি, শুধু বকা না। সেদিন আমার কোনো দোষ ছিল না, তবু আমায় থাপ্পড় মেরেছেন আপনি, খুব খারাপ। আয়ান ভাইয়া আমার কাছে এসে বলল, সরি, সেদিন আমি কোনো কিছু না শুনেই থাপ্পড় মেরেছি। পরে জানতে পেরেছি তোর কোনো দোষ ছিল না, কিন্তু তুই ওদের কথা শুনে ওই ছেলেটাকে প্রপোজ করতে যাবি কেন? আর যেন এরকম কখনো না হয়। কোনো ছেলের সাথে মিশবি না, কথা বলবি না, ঠিক আছে? আমি মাথা নাড়ালাম। কোন পড়াটা বুঝতে পারছিস না সেটা বাইর কর। পড়াটা বাইর করে বইটা আয়ান ভাইকে দিলাম। উনি কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। বুঝতে পারছিস তো? আমি হাসি মুখে বললাম, হ্যাঁ এখন বুঝতে পারছি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকাতে চোখাচোখি হয়ে গেল। ওনার চোখে কি জানি একটা মায়া কাজ করছিল। আমি চোখ নামিয়ে নিলাম। ভাইয়া পড়া বুঝিয়ে দিয়ে রুম থেকে যাবার আগে হঠাৎ আমার হাতটা ধরে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, তুই আমার মনের আকাশের ওই শুকতারা, অন্ধকার জোনাকি আলো, যার দিকে তাকিয়ে থাকলো ফুরাবে না মুগ্ধতা। আমি অবাক হয়ে আয়ান ভাইকে দেখতেছি আর ভাবতেছি উনি এসব কি বলতেছেন আর কাকে বলতেছেন কিছুই বুঝছি না। মুখ ফুটে আপনি এসব কি বলতেছেন আয়ান ভাইয়া? আমি কিছুই বুঝতেছি না। ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলো, তোকে বুঝতে হবে না বলে আমার কপালে একটা চুমু খেয়ে চলে গেল। আমি তো থ মেরে বসে আছি। কি হলো এটা? আয়ান ভাইয়া আমাকে চুমু খেলো, কিন্তু কেন ভেবে কিছু পেলাম না, তাই ভাবনা বাদ দিলাম। তখনই মা আমাকে খাওয়ার জন্য ডাকতে লাগলো। কিরে আভা, তোর পড়া হয়নি? নিচে আয়, খেতে যা, তোর জন্য সবাই অপেক্ষা করতেছে।